আসসালামু আলাইকুম। সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি ডক্টর মোহাম্মদ মুতাসিম রহমান মাহির। সিনাপস মেডিকেল একাডেমিতে বর্তমানে এমআরসিএস এর মেন্টর হিসেবে আহ, নিবেদিত। আপনাদের জন্য আজকে আমি যে সেশনটা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। যারা এমআরসিএস পরীক্ষা দিবেন সবাই নাম শুনছেন, যারা অলরেডি পার্টি দিচ্ছেন, দ্যাট ইজ দ্য ফেমাস ফৌজিয়া শিট। ফৌজিয়া শিট 2016 মানে 2016 সালের পর থেকে, মানে 16 সালের কিছু কোয়েশ্চেন, 17 সালের কিছু কোয়েশ্চেন নিয়ে বানানো। সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন আহ স্ব উদ্যোক্তা আর কি, যারা নিজেরা এমআরসিএস প্রিপারেশন নেওয়ার সময় নিজেদের মতো করে সলভ করছেন। লাইক ডক্টর রামা ইউসুফ ইউসুফ ওনার যে পিডিএফটা অনেক বিখ্যাত। ডক্টর আরেফিন, যার কথা মেনশন করতে হয়, আমাদের ইমিডিয়েট সিনিয়র রাজশাহী মেডিকেলের। তো এভাবে বিভিন্ন ভাবে মডিফাই হয়েছে। তো আমরা সিনাপসে পার্টিকুলারলি আমি নিজে পার্টিকুলারলি চেষ্টা করছি যে আপনাদের জন্য ফৌজের শীটটা সম্পূর্ণরূপে রিকনস্ট্রাক্ট করার, যেগুলো এরর আছে সেগুলো কারেকশন করার, যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলোকে এমআরসিএস স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমি উইদাউট ফার্দার অ্যাডিউ আমি আমাদের সেশন আজকে শুরু করছি। So our first question today: a 54-year-old man is recovering in the surgical ward following an open inguinal hernia repair. On postoperative day 1, he develops sudden dizziness and near syncope while straining forcefully during defecation. এখানে আমরা যদি দেখি যে straining forcefully during defecation, এই সময় patient sudden dizziness and near syncope একটা এপিসোড হয়েছে। At the time of the episode, the nurse notes facial flushing and marked abdominal muscle contraction. His ECG monitor shows a transient bradycardia. The surgical registrar explains that this event occurred due to a sudden increase in intrathoracic pressure causing reduced venous return to the heart. ওভারঅল একটা পেশেন্ট, একটা এল্ডারলি ফ্রেল পেশেন্ট যে জাস্ট পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে, এরকম একটা পেশেন্টের সাডেন মানে সবকিছুই ইন্ডিকেট করা হচ্ছে ডিউরিং স্ট্রেনিং এর সময়। আমরা যেটা মেইনলি করি সেটা হচ্ছে ভালসালভা ম্যানুভার। আচ্ছা, তো মানে এখানে মেইন কোশ্চেনটা, আপনার যখনই এমআরসিএস সলভ করতে যাবেন সবসময় ট্রাই করবেন যে, আমি এটা বোঝানোর খাতিরে আপনাকে পুরো স্টেমটা আমাকে পড়াতে হবে, বাট আপনি যখন প্রশ্ন দেখবেন এমআরসিএস সলভ করার সময় সব সময় রিড দ্য লাস্ট লাইন অফ দ্য কোশ্চেন ফার্স্ট। সবার প্রথমে আপনি পড়বেন যে নিচের কোশ্চেন লাইনে কি লেখা আছে, হুইচ অফ দ্য ফলোইং সিচুয়েশনস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইন্ট্রাপ্লুরাল প্রেসার বিকামিং পজিটিভ রিলেটিভ টু ইন্ট্রা intrapleural pressure becoming positive relative to atmospheric pressure। অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাপেক্ষে ইন্ট্রাপ্লুরাল প্রেসার কোন কন্ডিশনে পজিটিভ হবে। আমরা জানি এখানে অপশনগুলো দেওয়া আছে: at the end of expiration, at the end of inspiration, during the Valsalva maneuver, if the patient has a tracheostomy, and when taking a deep breath। এটা আমরা কিভাবে আলোচনা করব? আমরা ফার্স্টে ফিজিওলজি, এটা ফিজিওলজির প্রশ্ন, ফিজিওলজি থেকে আসছে প্রশ্নটা, বোঝা যাচ্ছে। এখন ফিজিওলজিতে নর্মাল ব্রিদিংটা আমরা কিভাবে অ্যাসেস করি? নর্মাল একটা রেগুলার ব্রিদিং সাইকেলে আমরা যদি একটা লাংস এর ছবি দেখি, বাই দ্য ওয়ে, ধরলাম এটা একটা লাংস, তার বাইরে একটা আবরণ থাকে, তার নাম হচ্ছে প্লিউরা। সো নর্মাল যখন আমি হচ্ছে ব্লু কালার দিয়ে বোঝাবো ইন্সপিরেশন ইভেন্টস এন্ড হোপফুলি গ্রিন কালার দিয়ে বোঝাবো এক্সপিরেশন ইভেন্টস। সো আমরা যখন দেখবো যে এট দ্য বিগিনিং অফ ইন্সপিরেশন, যখন লাং একবারে হচ্ছে চুপসে থাকে আর কি, লাংসে মানে কোনো এয়ার থাকে না, যত এয়ার সব এক্সপেল করি, তারপর আমরা ইন্সপিরেশন শুরু করি, তখন আমাদের ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলস কন্ট্রাকশন হয়। যখন কন্ট্রাকশন হয় এক্সটার্নাল ইন্টারকস্টাল অ্যান্ড ডায়াফ্রাম, তখন আমাদের এই যে আপার রিবস গুলোতে বাকেট হ্যান্ডেল এন্ড লোয়ার রিবস গুলোতে পাম্প হ্যান্ডেল মুভমেন্টের কারণে আমরা দেখি যে থোরাক্সের ভলিউম, যে ট্রান্সভার্স ডায়ামিটার এবং অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার দুইটাই বাড়ে। বাড়ার কারণে আলটিমেটলি আমাদের চেস্ট ওয়াল এক্সপানশন হয়, ডায়াফ্রামটা যখন কন্ট্রাকশন হয় সে নিচের দিকে নেমে যায়। অর্থাৎ ডায়াফ্রাম নিচের দিকে নামলো এবং আমাদের চেস্ট ওয়াল বাইরের দিকে এক্সপ্যান্ড করলো। এই এই দিক থেকে যে একটা টানার ফোর্স, এবং আমরা যখন দেখি যে সব সময় লাংস এর একটা নিজস্ব ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি আছে।
ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি আছে, সবসময় একটা ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সিতে লাংস থাকে, সবসময় ভিতরের দিকে নিজেকে টানে। ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সির কারণে লাং যাতে কোলাপস না করে সেটা প্রিভেনশন করে সারফেক্টেন্ট। দ্যাট ইজ অ্যান আদার স্টোরি এন্টায়ারলি, আমরা পরে দেখবো সেটা। সো এই দুইটা ফোর্স সবসময় একটা আরেকটার এগেনস্টে কাজ করে। যখনই একটা একটা এগেনস্টে কাজ করবে, এখানে একটা হোয়াট ইউ কল ইট এ ভ্যাকিউমিং ইফেক্ট হয়, একটা ভ্যাকিউমিং ইফেক্ট। এই ভ্যাকিউমিং ইফেক্টের কারণে এইখানে যে প্রেসারটা থাকে, এই প্রেসারটাকে বলে হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেসার। দ্যাট ইজ অলওয়েজ 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 নেগেটিভ ডিউরিং ফিজিওলজি। ওকে, যখন ইন্সপিরেশন হচ্ছে, আমি এই ইভেন্টটা দেখালাম ইন্সপিরেশনের জন্য, বাট এক্সপিরেশনের সময় তো আমাদের চেস্ট ওয়াল তো কখনো কলাপস করে যায় না, একটা বোন মানে একটা স্কেলেটাল স্ট্রাকচারের মাধ্যমে সেটা ধরে আছে নিজেকে, কখনো তো কলাপস করে যায় না। তাই সব সময় ডিউরিং এক্সপিরেশনও আমাদের এটা মানে ইন্সপিরেশনের সময় এক্সপ্যান্ড করে, কিন্তু এক্সপিরেশনের সময় ইট হোল্ডস ইটস পজিশন ইন নিউট্রাল পজিশন, মানে যে এক্সপ্যান্ড করছিল সেটুকু পর্যন্ত ফেরত আসবে, বাট এরপর ভিতরের দিকে যে কলাপস করে যাবে চেস্ট ওয়ালটা, সেটা কখনো হয় না, কখনো হয় না, মাইন্ড ইট। এই জন্য সব সময় একটা, যেহেতু ইলেকট্রিক রিকয়েল সবসময় কাজ করে, তাই সবসময় এখানে একটা নেগেটিভ প্রেশার বিরাজ করে। এখন যখন ইন্সপিরেশন হয়, তখন এই চেস্ট ওয়াল এক্সপ্যান্ড করে, আর আবার মানে লাংস এর মানে এই যে ভেতর বাতাস প্রবেশ করে, ভেতরে ঢুকে, ঠিক আছে। এই পুলিং ফোর্স, চেস্ট ওয়াল যে বাইরের দিকে যাচ্ছে, এই পুলিং ফোর্সের কারণে এই ইন্ট্রাপ্লুরাল প্রেশার আরো নেগেটিভ হইতে থাকে, ঠিক আছে। আমরা যত বেশি ডিপ ইন্সপিরেশন করবো, আমার ডায়াফ্রাম তত বেশি নিচে নামতেছে, এন্ড আমাদের এই যে চেস্ট ওয়াল তত বেশি বাইরের দিকে যাইতেছে। সো ইন্ট্রাপ্লুরাল প্রেশার আমাদের সবসময় নেগেটিভ, মানে চেস্ট ওয়াল এক্সপ্যান্ড করার সাথে সাথে এটা মোর নেগেটিভ হয়। গট ইট? মোর নেগেটিভ হয়। ইন্ট্রাঅ্যালভিওলার প্রেশারের সাথে এটা রিলেশন পরে আমরা বলবো। ইন্ট্রাঅ্যালভিওলার প্রেশার এখানে ফ্লো এর উপর ডিপেন্ড করে, তারপর অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তারপর আলটিমেটলি অ্যাটমসফিয়ারিক ভ্যালুতে যায়। বাট এর সাথে যেহেতু অ্যাটমসফিয়ারের কোনো কানেকশন নাই, মাইন্ড ইট, আমাদের এই প্লুরাল স্পেসের সাথে অ্যাটমসফিয়ারের ফিজিওলজিতে নো কানেকশন, অনলি প্যাথোলজিক্যাল কানেকশন আছে। সেক্ষেত্রে এইটা অলওয়েজ 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 ইন্সপিরেশনের থ্রু আউট, যতক্ষণ না ইন্সপিরেশন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নেগেটিভিটিটা বেড়েই চলবে। আমরা ধরি যে বেজ লাইনে হয়তো ছিল -5, যখন অ্যাট দ্য এন্ড অফ ইন্সপিরেশন আমরা দেখবো এটা -7 বা -8 পর্যন্ত চলে গেছে, মোর নেগেটিভ হচ্ছে। ওকে, নাও ডিউরিং এক্সপিরেশন যখন আমরা দেখবো যে আমাদের চেস্ট ওয়ালটা আবার ওই মানে এক্সটার্নাল ইন্টারকস্টাল এন্ড ডায়াফ্রাম যখন আবার মানে রিল্যাক্স হয়, আমাদের এক্সপিরেশন ইজ এ প্যাসিভ প্রসেস। এখানে কোনো মানে নর্মাল টাইডাল এক্সপিরেশন একটা প্যাসিভ প্রসেস, এখানে কোনো মাসেলের কন্ট্রাকশন ইনভলভ নাই। ইট অকার্স ডিউ টু ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাং। সো ইলাস্টিক রিকয়েলের কারণে যখন মানে ইন্ট্রাঅ্যালভিওলার প্রেশার মানে যখন মোর পজিটিভ হয়ে লাং মানে এই যে বাতাসগুলোকে এক্সপেল করে দিচ্ছে, তখনও দেখছি যে আমরা চেস্ট ওয়াল যেহেতু বাইরের দিকে সবসময় রিজিড একটা চেস্ট ওয়াল থাকে, অ্যান্ড নিচে ডায়াফ্রাম থাকে, এই পুরোটা জাস্ট হোল্ডস ইট শেপ। এই জন্য ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা কখনোই নেগেটিভ, ইট বিকামস লেস নেগেটিভ। পার্টিকুলারলি যখন আমরা ফোর্সড এক্সপিরেশনও করি, তার শেষেও দেখা যায় যে -1 বা -2 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার হচ্ছে, তখনও দেখা যাচ্ছে যে এটা কখনোই পজিটিভ হচ্ছে না। সো পজিটিভ কখন হয় তাহলে? তখন আমরা পজিটিভ তখনই হবে যখন অ্যাটমসফিয়ারের সাথে সে কানেকশন মেনটেন করে সে মানে আইদার 0 অথবা অ্যাটমসফিয়ারিক প্রেসারের অ্যাবাভ যেতে পারবে। তখনই সে মানে আমরা যখনই দেখবো যে আহ হয় আমার এই ইলাস্টিক রিকয়েলের এগেনস্টে কোনো একটা ফোর্স দিতে হবে। ভালো করে দেখেন, আমি অরেঞ্জ কালার দিয়ে দেখাচ্ছি। হয় এই যে লাংসের যে ন্যাচারাল ইলাস্টিক মানে এই যে টেন্ডেন্সি আছে, সেটার প্রেশার তো সবসময় ভিতরের দিকে টানে, এটার এগেনস্টে এই যে কমলা অ্যারো দিয়ে দেখাচ্ছি, এর এগেনস্টে কোনো একটা ফোর্স দিয়ে তাকে ধরে রাখতে হবে, তাহলে সে পজিটিভিটির দিকে যাবে। হয়তো এটা এই গ্রিনের থেকে আমার অরেঞ্জ প্রেশার বেশি হতে হবে, তাহলে আমার এটা পজিটিভ হবে। অথবা এই ইন্টারপ্লুরাল স্পেসের সাথে একটা ডাইরেক্ট লাইন করে দিতে হবে অ্যাটমসফিয়ারের, যেটার অথবা লাংসের ভিতরের, হোয়াট এভার ইট মে বি, লাংসের ভিতরের অথবা বাইরে। তখন দেখা যাবে যে সে ওই দুই প্রেশার মিলে তখন সে নেগেটিভ মানে তখন সে পজিটিভের দিকে চলে যাচ্ছে, সেখানে পজিটিভ প্রেশার বিল্ড হচ্ছে। এখন এই তিনটা কন্ডিশনকে আমরা কিভাবে সামারাইজ করব? যখন দেখবো যে আমার মেইন কথা ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার অনেক বাড়ায় দিতে হবে যাতে ইলাস্টিক রিকয়েল ডাজন্ট ম্যাটার এনিমোর। এটা আমরা কখন পাবো? যখন আমরা when we
মানে ফোর্সফুলি এক্সপায়ার এগেনস্ট এ ক্লোজড গ্লটিস, আমরা আমাদের এপিগ্লটিসটাকে বন্ধ করে করে যখন চাপ দিচ্ছি, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ভালসালভা। ভালসালভার ক্ষেত্রে আমরা পজিটিভ পাবো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা যখন এই যে যখন একটা ওপেন নিউমোথোরাক্স হয়, যে সাকিং চেস্ট উইন্ড বাইরের সাথে হচ্ছে একবারে আমাদের ইন্ট্রাপ্লুরাল প্রেসার মানে ইন্ট্রাপ্লুরাল ক্যাভিটি ডাইরেক্ট কানেকশন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে এই সিনারিওতে সেটা হতে পারে। অ্যান্ড আরেকটা সিনারিও হচ্ছে ডাইরেক্ট আমাদের লাংসের সাথে এখানে কোনো কানেকশন হয়েছে, অথবা সামহাও এখানে কিছু মানে এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল বিল্ড আপ হয়েছে। সেটা কখন হয়? ইট মে অকার ইন হাইড্রোথোরাক্স, কাইলোথোরাক্স, নিউমোথোরাক্স, হিমোথোরাক্স, যে কোনো ক্ষেত্রে হতে পারে। সো এগুলা ক্ষেত্রে আমরা পজিটিভ পাবো, মাইন্ড ইট। এর ভিতর ওয়ান এন্ড অনলি ফিজিওলজিক্যাল ফেনোমিনাল যেটাতে আমরা পজিটিভ পেতে পারি, ইন্ট্রাপ্লুরাল প্রেসার, দ্যাট ইজ ভালসালভা এন্ড নাথিং এলস। ওকে, গট ইট? এটাই এখানে এক্সপ্লেন করা আছে। সো আওয়ার আনডাউটেডলি আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডিউরিং ভালসালভা ম্যানুভার আমরা ইন্ট্রাপ্লুরাল প্রেসার আমরা পজিটিভ ভ্যালু পেতে পারি। আদার কোনো ক্ষেত্রে ফিজিওলজিক্যালি পাবো না, প্যাথোলজিক্যালি কয়েকটা জায়গায় পেতে পারি, আমি সেটা এক্সপ্লেন করছি আপনাদের ক্ষেত্রে। থ্যাংক ইউ। লাংসে অনেক রকমের প্রেশার আছে, আমি সেগুলো ডিটেলসে যাব না, বাট ভালসালভার কারণে ইউজুয়ালি মনে রাখবেন যে আপনার কিছু কিছু প্রেশার বাড়ে, কিছু কিছু প্রেশার কমে, সবসময় মনে রাখবেন। সেটা হচ্ছে ভালসালভা যখন হবে তখন আমার ইন্ট্রা অ্যালভিওলার, ইন্ট্রাথোরাসিক, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার গুলো বাড়বে। ট্রান্সপালমোনারি প্রেশার, ভেনাস রিটার্ন এবং ইন্ট্রা এসোফেজিয়াল বা এসোফেজিয়াল যে প্রেশার, ট্রান্স এসোফেজিয়াল প্রেশার, সেই প্রেশার গুলো কমবে। ওকে, এই কয়েকটা ডিমার্কেশন মনে রাখবেন। প্রেশার চেঞ্জেস ইন ভালসালভা, এটা অবশ্যই মনে রাখবেন। মুভিং অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন. A 15-year-old girl completed 6 months of treatment for pulmonary tuberculosis. Over the last 3 to 4 weeks, she has developed progressive fatigue, poor appetite, and unintentional weight loss. Her mother reports she has become noticeably darker. তার স্কিন টোন ডার্কার হয়ে গেছে, স্পেশালি ওভার দ্য নাকলস। নাকলস বলতে আমাদের এই যে ওভার দ্য এই যে ডিস্টাল মেটাকার্পলস, পামার ক্রিজেস অ্যান্ড দ্য গামস, আমাদের এই কয়েকটা জায়গায় মানে মোর ডার্ক হয়ে গেছে, তার পিগমেন্টেশন হয়েছে। অন এক্সামিনেশন শি লুকস থিন অ্যান্ড টায়ার্ড। আর ব্লাড প্রেশার ইজ 90/55 millimeter mercury with postural lightheadedness. There is generalized hyperpigmentation. No fever is recorded. Based on this, what is the next most appropriate investigation you should do? আমরা যদি একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, আমাদের কোয়েশ্চেনে এই যে সিনারিও গুলো দেওয়া থাকে, এই সিনারিও গুলো ইউজুয়ালি আমাদের ফার্স্টে ডায়াগনোসিস, দেন হচ্ছে আমাদের সেখান থেকে পরবর্তীতে কি করব সেটা আমাদের জানতে হবে। এখানে হইছেটা কি? আমরা এখানে একটা শর্ট হিস্ট্রি পাচ্ছি যে পেশেন্টের অলরেডি পালমোনারি টিউবারকুলোসিস এর 6 মাসের ট্রিটমেন্ট সে নিছে। ওকে, স্ট্যান্ডার্ড রিজিম অনুযায়ী 6 মাসের ট্রিটমেন্ট আমরা 4 FDC 2 FDC করে দিই, সেটা সে কমপ্লিট করছে। ওভার দা লাস্ট 3 to 4 উইকসে তার কি হয়েছে? প্রোগ্রেসিভ ফ্যাটিক ডেভেলপ করছে, পোর অ্যাপেটাইট এন্ড আনইনটেনশনাল ওয়েট লস ডেভেলপ করছে। তারপর এই যে মানে বিভিন্ন জায়গায় হাইপার পিগমেন্টেশন হয়েছে। এর পাশাপাশি এই যে ব্লাড প্রেশার দেখেন পারসিস্টেন্টলি লো, তার সাথে হচ্ছে পস্চুরাল হাইপোটেনশন অ্যান্ড জেনারেলাইজড হাইপারপিগমেন্টেশন, আর এখানে কোনো ফিভার নাই। ইয়াং গার্লে যখনই এরকম ফিচার হবে, তার সাথে আমরা অলরেডি একটা নোটেবল ক্লু পাচ্ছি, সেটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস যখনই এক্সট্রা পালমোনারি সাইটে, পালমোনারি থেকে এক্সট্রা পালমোনারি সাইটে ছড়াইতে পারে, সেক্ষেত্রে যখনই আমার অ্যাড্রেনালে ছড়াবে, ইট ইজ এ নোন অ্যান্ড ভেরি নোন কজ অফ প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সির একটা কজ হচ্ছে টিউবারকুলোসিস, সেটা পালমোনারি টিউবারকুলোসিস পিটিবি থেকে ছড়াইতে পারে। এখন এটার জন্য মানে এটার জন্য সব টেল সাইন গুলো আমরা পাচ্ছি। ইউজুয়ালি আমরা বলি যে পেশেন্টের ওয়েট লস, তার সাথে হচ্ছে হাইপোটেনশন, পস্টুরাল ড্রপ, হাইপোটেনশন উইথ পস্টুরাল ড্রপ অ্যান্ড পেশেন্টের হাইপার পিগমেন্টেশন। এই ওয়েট লসের সাথে যত কনস্টিটিউশনাল আছে, ওয়েট লস, ফ্যাটিক, এই মোটামুটি এই ট্রায়াডটাকে আপনি বেস করে ডায়াগনোসিস করতে পারবেন যে এটা অ্যাডিসনস ডিজিজ। ঠিক আছে, প্রাইমারি হাইপো অ্যাড্রেনালিজম।
এখন এই জন্য আমরা প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি যখন আমরা সাসপেক্ট করব এটা ক্রনিক নাকি অ্যাকিউট, এটা আমাদেরকে বুঝতে হবে। অ্যাকিউট প্রেজেন্ট করে হচ্ছে অ্যাড্রেনাল ক্রাইসিস হিসাবে, পেশেন্ট মে প্রেজেন্ট টু ইউ উইথ অ্যান অ্যাকিউট ইমার্জেন্সি। এক্ষেত্রে আমাদের অ্যাকিউট ইমার্জেন্সি নিয়ে প্রেজেন্ট করে নাই, পেশেন্টটা ক্রনিক কেস হিসাবে প্রেজেন্ট করছে। তো এটা আমরা ডায়াগনোস করব হচ্ছে প্রাইমারি ক্রনিক অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। অ্যাকিউট অ্যাড্রেনাল ক্রাইসিস নিয়ে আমি এখন এই কোশ্চেনের এই কোশ্চেনে আলোচনা করব না। আমরা জাস্ট যেহেতু আমরা টিপিক্যাল ফিচার দিয়ে ডায়াগনোস করতে পারতেছি এটা অ্যাডিসনস ডিজিজ, অর্থাৎ প্রাইমারি ক্রনিক অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, আমরা সেই অনুযায়ী আগাবো। যখন আমরা এরকম সন্দেহ করবো যে পেশেন্টের ক্রনিক ইনসাফিসিয়েন্সি হচ্ছে, প্রাইমারি কজের জন্য, কোনো সেন্ট্রাল কজের জন্য না। সেন্ট্রাল কজ বলতে পেশেন্টের সেকেন্ডারিলি এসিটিএইচ অথবা সিআরএইচ ডেফিসিয়েন্সি যদি থাকতো, সেক্ষেত্রে আমরা সেটাকে সেন্ট্রাল কজ হিসাবে ক্লাসিফাই করতাম। সেটার জন্য অ্যানাদার স্টোরি, আমরা সেটা ক্লাসিফিকেশন এখানে আমাদের চাওয়া হয়নি। বেসড অন দিস, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন ইউ শুড ডু, আপনার এরপর কোন ইনভেস্টিগেশনটা করা উচিত, আমাদের অপশনগুলো আমরা একটু এক্সপ্লোর করি। সেটা হচ্ছে সেরাম অ্যালডোস্টেরন লেভেল, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, র্যান্ডম কর্টিসল লেভেল, এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট অ্যান্ড ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। এর ভিতর কয়েকটা অপশন আমি আগে এক্সক্লুড করি। সেটা হচ্ছে আপনার অ্যালডোস্টেরন লেভেল আমরা ইউজুয়ালি করে থাকি, মাঝে মধ্যে করে থাকি। কখন? যখন আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি, সেকেন্ডারি মানে হচ্ছে সেন্ট্রাল কজ অফ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিকে যখন আমরা ডিফারেন্সিয়েট করতে চাই, তখন আমরা করে থাকি। অ্যালডোস্টেরন লেভেলের কিছু ড্রব্যাকস আছে, লাইক হচ্ছে এটা কিছু পিটফল আছে, অর্থাৎ আমরা সবসময় এটা দিয়ে আমরা ডায়াগনোসিস এস্টাবলিশ করতে পারবো না, বাট আমরা প্রাইমারিকে সেকেন্ডারি অর্থাৎ সেন্ট্রাল কজেস থেকে আলাদা করতে পারবো। এটা হচ্ছে এটার মেইন ক্রাইটেরিয়া। এখন আমাদের যেটা প্রয়োজন এখানে সেটা হচ্ছে টু এস্টাবলিশ এ ডায়াগনোসিস মাইন্ডেড। এখানে আমাদের সবকিছু ক্লু বলে দিছে, এই ক্লু গুলো তো আমাদের ইনভেস্টিগেশন দ্বারা কনফার্ম করতে হবে আপনার কি চাইছে এখানে। আপনার বলছে এখন কি ইনভেস্টিগেশন করবেন নেক্সট, এটাকে কনফার্ম করার জন্য মাইন্ডেড। তো কনফার্ম করার জন্য আমরা কখনোই নেক্সট অপশন হিসেবে অ্যালডোস্টেরন লেভেল মাপবো না। অ্যালডোস্টেরন ইজ ইউজ টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য প্রাইমারি এন্ড সেন্ট্রাল কজেস অফ অ্যাড্রেনাল সেন্ট্রাল কজেস অফ ক্রনিক অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। ওকে, ক্রনিক অ্যাকিউটের ক্ষেত্রে এখানে অ্যালডোস্টেরন আমরা রোল নাই। নেক্সট হচ্ছে ওজিটিটি, দ্য ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটা সোললি এ টেস্ট ফর ডায়াবেটিস। ডায়াবেটিসের ডায়াগনোসিসের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন বলা হয় হচ্ছে ওজিটিটি কে। ওজিটিটি আরো ইউজ হয় হচ্ছে আপনার যখন আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোমস গুলো আছে, লাইক মেটাবলিক সিনড্রোম, লাইক অন্য যখন আমরা হেপাটিক ফেলিয়ারের ক্ষেত্রে মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে ম্যাশের ক্ষেত্রে করি, মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়াটোহেপাটোসিস, এটার জন্য করি। ম্যাশ এফএলডি, আগে যেটা এফএলডি হিসেবে ক্লাসিফাই করা হতো এখন ম্যাশ বলা হচ্ছে, এগুলোর জন্য করে থাকি। এখানে আমাদের অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সির জন্য এটার কোনো রোল নাই। নেক্সট হচ্ছে আমরা ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। এই টেস্টটা আমরা করে থাকি টু ডিফারেন্সিয়েট বিটুইন ডায়াবেটিস ইনসিপিডাস অ্যান্ড প্রাইমারি পলিডিপসিয়া, অর্থাৎ একটা পেশেন্টের ডায়াবেটিস ইনসিপিডাস আছে কিনা, যে পেশেন্টের পোস্টেরিয়র পিটুইটারি থেকে ভ্যাসোপ্রেসিন আসছে কিনা, সেটার থেকে আমরা একটা পেশেন্ট নর্মালি পানি বেশি খায়, প্রাইমারি পলিডিপসিয়া, এই দুটাকে ডিফারেন্সিয়েট করার জন্য করে থাকি। এখানে আমাদের অ্যাড্রেনাল কজে এটা ইট হ্যাজ নো রোল। এখন আমাদের কনফিউজ করতেছে, অ্যাড্রেনাল থেকে আমাদের অ্যাড্রেনাল অ্যাক্সিসে কাজ করে এসিটিএইচ, আবার আমাদের কর্টিসল আসে ডাইরেক্ট হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। এখন আমাদের কনফিউশন হচ্ছে র্যান্ডম কর্টিসল করব নাকি এসিটিএইচ করবো, এরকমই হয় ইউজুয়ালি, টাং টুইস্টার, দুইটা অপশনের ভিতরে আমরা ঘুরপাক খাবো। দেখেন ভালো করে, এখানে কর্টিসল লেভেল মাপার অনেকগুলো টেস্ট আছে। ওই লেট নাইট স্যালাইভারি কর্টিসল আছে, আর্লি মর্নিং কর্টিসল আছে, র্যান্ডম কর্টিসল আছে, বিভিন্ন টেস্ট আছে। আমরা র্যান্ডম কর্টিসল, এই আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেই ওয়ার্ডটা এখানে আছে, দ্যাট ইজ র্যান্ডম কর্টিসল। আমরা র্যান্ডম কর্টিসল অনলি হ্যাজ রোল ইন কেস অফ অ্যাকিউট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। যখন অ্যাড্রেনাল ক্রাইসিস হয়েছে তখন আমরা র্যান্ডম কর্টিসল দেখে আমরা বলে দেব যে হ্যাঁ পেশেন্টের কর্টিসল কম, পেশেন্টের এইচটিএইচ বেশি অথবা কম, পেশেন্টের অ্যাড্রেনাল ক্রাইসিসে যাচ্ছে। আমরা হয়তো টেস্ট রিপোর্ট না আসার আগে পেশেন্টকে ম্যানেজ শুরু করে দেবো, তাছাড়া পেশেন্ট মাইট ডাই। সেক্ষেত্রে র্যান্ডমের ভ্যালু অনলি ইন কেস অফ
মানে এই যে অ্যাকিউট অ্যাড্রেনাল ক্রাইসিস বা অ্যাকিউট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে এটা রোল আছে, আদার কিন্তু নাই। যদি এরকম হতো এইখানে নেক্সট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আপনার চাইছে, সেক্ষেত্রে এটাকে অবশ্যই এক্সক্লুড করে আমরা এসিটিএইচ স্টিমুলেশন টেস্টটাকে এখানে অ্যান্সার হিসাবে অবশ্যই ধরবো। এখানে আপনার কিন্তু কনফিউশন আছে অ্যাকচুয়ালি, মানে অনেকে এই রিকলটা সলভ করার সময় বলে যে হ্যাঁ কর্টিসল লেভেল তো ফার্স্টে করতে হবে, তারপর আমরা না হয় এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট বা শর্ট সাইনাকথিন টেস্টের দিকে যাব। তো এখানে বলি সেটা হচ্ছে ইউ আর রাইট অ্যান্ড ইউ আর রং। আপনারা র্যান্ডম জিনিসটাকে দেখতেছেন না, র্যান্ডম যেহেতু আছে এই অপশন হতে পারে না। ক্রনিক অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে আমরা র্যান্ডম করি না, কখনো করি না। এখানে যদি এই র্যান্ডমের জায়গায় অপশনটা থাকতো এরকম আর্লি মর্নিং কর্টিসল লেভেল, দ্যাট ইজ 6 AM থেকে 9 AM এর ভিতর যদি স্যাম্পলটা নিয়ে আমরা সেই টেস্টটা করি, সেটাই হতো অ্যান্সার। অ্যাকচুয়ালি সেটাই হতো অ্যান্সার, যে আর্লি মর্নিং কর্টিসল লেভেল, তাহলে নেক্সট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন ওটাই হতো, তারপরে আমরা এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট করতাম। আমি যদি আপনাকে শর্ট একটা অ্যালগোরিদম দেখাই, সেটা হচ্ছে যখন আপনার কাছে একটা ক্রনিক অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি নিয়ে একটা পেশেন্ট প্রেজেন্ট করবে, বাই দ্য ওয়ে এটার রেফারেন্স হচ্ছে আপ টু ডেট, যদি কেউ সেখান থেকে পড়াশোনা করতে চান এক্সট্রা করে, এটা বর্তমানে হচ্ছে ফ্রি ডোনেশনস অফ আছে, এটা পেইড ভার্সন। তো সেক্ষেত্রে এটা আপ টু ডেট থেকে নেওয়া, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি আপনাদেরকে, পরবর্তীতে দেখতে পারেন। ক্রনিক অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি নিয়ে যখন আপনার কাছে একটা পেশেন্ট আসবে, আপনার প্রথম কাজ হচ্ছে মেজার দ্য সেরাম কর্টিসল লেভেল। গট ইট? এটা আপনার নাম্বার 1 কাজ। তো সেক্ষেত্রে এটা যেহেতু আমাদের অপশনে নাই, এই সেকেন্ড কাজটা হচ্ছে আমার কর্টিসল লেভেল যদি কম থাকে সেক্ষেত্রে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি লাইকলি। যখন আমরা দেখবো যে সেরাম কর্টিসল লেভেল 3 মাইক্রোগ্রাম/ডেসিলিটার এবং এর থেকে বেশি, কিন্তু 18 থেকে কম, অনলি এই ক্ষেত্রে দেখেন ভালো করে যে আমরা পারফর্ম একটা মানে যে 250 মাইক্রোগ্রামস এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট, ঠিক আছে, দ্যাট ইজ শর্ট সাইনাকথেন টেস্ট। এটা আমরা তখন করব, ঠিক আছে। যদি দেখি যে কর্টিসল লেভেল 18-র বেশি আছে, 18 মাইক্রোগ্রাম/ডেসিলিটার বেশি আছে, তখন আমরা বলবো এটা নর্মাল অ্যাড্রেনাল ফাংশন। তো আমাদের কর্টিসল লেভেল ডান অ্যাট দ্য আর্লি মর্নিং, এটা আমার ডিকটেট করবে আমার নিড ফর এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট। ওকে, তো সেক্ষেত্রে এটা নেক্সট মানে বেস্ট ইনভেস্টিগেশন হিসাবে বলা যাবে না। আমার সবার আগে কিন্তু কর্টিসল করতে হবে, কিন্তু এটা অপশনে নাই বিধায় আমি তারপরের অপশনটাকে বেছে নিচ্ছি। গট ইট? এটা অবশ্যই মনে রাখবেন। এখানে আমি একটা জিনিস, আপনারা যখন পিডিএফটা পড়বেন আপনারা হয়তো দেখে নেবেন, সেটা হচ্ছে আমি যেটা বললাম যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কে বা সেন্ট্রাল কজকে যখন আমরা আইডেন্টিফাই করতে চাই, তখন আমরা এই যে অ্যালডোস্টেরন এন্ড রেনিন লেভেল এই দুটোকে ইভ্যালুয়েট করতে পারি। ওকে, সো মুভিং অন। এখন আমাদের এটা অবশ্যই তাহলে এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট এটাই হচ্ছে, বা শর্ট সাইনাপসিস টেস্ট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বেসড অন দ্য অপশনস উই আর প্রোভাইডেড। নাও next question. A 25-year-old woman is referred to the surgical clinic with a 3-month history of persistent diarrhea, intermittent facial flushing. She also reports mild weight loss but denies palpitations or heat intolerance. অর্থাৎ পেশেন্টের এখানে আমাদের কিছু মানে 3 মাসের একটা হিস্ট্রি নিয়ে একটা ইয়াং ওমেন আমাদের কাছে প্রেজেন্ট করছেন। তিনি বলছেন তার মাইল্ড ওয়েট লস আছে, পারসিস্টেন্ট ডায়রিয়া এন্ড ফেশিয়াল ফ্লাশিং আছে, বাট তার কোনো হাইপারথাইরয়েড লাইক ফিচার বা হাইপারথাইরয়েড লাইক ফিচার এখানে পেশেন্ট প্রেজেন্ট করতেছে না, অর্থাৎ কোনো প্যালপিটেশন নাই, কোনো হিট ইনটলারেন্স নাই। On examination, she has a firm, smooth 2 centimeter anterior neck swelling that moves on swallowing. মানে moves on swallowing মানে most likely it has originated from the thyroid gland. There is no cervical lymphadenopathy. মানে এখানে একটা ইম্পর্টেন্ট ক্লু, এটা আপনি দেখেন যে মুভস অন সোয়ালোইং, আমি দাগিয়ে দিই যেগুলো খুবই ইম্পর্টেন্ট। পারসিস্টেন্ট ডায়রিয়া, ইন্টারমিটেন্ট ফেশিয়াল ফ্লাশিং নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতেছে, ডিনাইজ পালপিটেশনস অর হিট ইনটলারেন্স, নো সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি। নো সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি মানে এটা যদি ক্যান্সারের দিকেও ভাবি, it is most likely not papillary thyroid carcinoma, which is the most common, represents approximately 60% of all thyroid cancers. That is papillary thyroid carcinoma. It is characterized by early lymph node invasion. এখানে লিম্ফ নোড স্প্রেডটা সবার আগে হয়, বাট এটার প্রগনোসিস এক্সিলেন্ট। অনেক সময় থাইরয়েডে কোনো সোয়েলিং থাকে না,
কিন্তু মাইক্রোমেটাস্টাসিস এর মাধ্যমে সেটা লিম্ফ নোডে যে বসে থাকে, লিম্ফ নোড সোয়েলিং নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে আমাদের কাছে। তো এখানে লিম্ফোডেনোপ্যাথি নাই, এটা একটা মোটামুটি ডেড গিভ অ্যাওয়ে যে ইয়াং ফিমেলের, যদিও ইয়াং ফিমেল, এখানে প্যাপিলারি আমরা সবার প্রথমে চিন্তা করবো না। শি অ্যাপিয়ার্স ক্লিনিক্যালি ইউথাইরয়েড, যেটা আমরা অলরেডি হিট ইন্টলারেন্স নাই, প্যালপিটেশন নাই, সেটা দেখে আমরা বলতে পারতেছি। তারপর হার সিস্টার আন্ডারওয়েন্ট থাইরয়েড সার্জারি 2 years ago for the similar neck swelling. সিমিলার একটা নেক সোয়েলিং এর জন্য তার সিস্টার একটা সার্জারি হয়েছে 2 বছর আগে। এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্লু। মানে আমরা অবশ্যই ধরবো একটা ফ্যামিলিয়াল কম্পোনেন্ট সেখানে প্রেজেন্ট থাকতে পারে। এটা হচ্ছে আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট ক্লু। Fine needle aspiration cytology from the thyroid nodule demonstrates amyloid deposition within the stroma. এটা দিয়ে আমাদের মানে বুঝাই দিল যে পেশেন্টের থাইরয়েড স্ট্রোমাতে, থাইরয়েড স্ট্রোমা মানে হচ্ছে আমার ফলিকুলার বাইরে, অর্থাৎ প্যারাফলিকুলার স্পেসে। এই প্যারাফলিকুলার স্পেসে একটা মানে মোস্ট প্রিডমিনেন্ট সেল টাইপ হচ্ছে সি সেল, দ্যাট ইজ প্যারাফলিকুলার সেলস, এন্ড এখান থেকে আসে ক্যালসিটোনিন। তো ক্যালসিটোনিন প্রডিউসিং যে টিউমার্স গুলো আছে, দ্যাট ইজ আওয়ার মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। এটার দিকে ইন্ডিকেট করতেছে সবকিছু। The FNAC shows আমাদের amyloid stroma, amyloid deposition within the stroma. Laboratory investigation reveals elevated serum calcitonin levels. What is the most likely diagnosis? আমরা সবকিছুর ভিত্তিতে আমরা প্যাপিলারি এক্সক্লুড করলাম, পেশেন্টের কোনো হেমাটোজেনাস মেটাস্টাসিস অথবা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের কোনো কিছু বলতেছে না। পেশেন্টের এখানে ফ্যামিলি হিস্ট্রি দিচ্ছে, পেশেন্টের অ্যামাইলয়েড স্ট্রোমা আছে, যেটা পরবর্তীতে আমরা যদি অ্যাকচুয়ালি দেখি যে পেশেন্টের কঙ্গো রেড স্টেন করি, তখন আমরা দেখবো অ্যাপেল গ্রিন বাইরেফ্রিনজেন্স। ঠিক আছে, অ্যাপেল গ্রিন বাইরেফ্রিনজেন্স দেখবো। এইটার মাধ্যমে আমরা ডায়াগনোস করি ইউজুয়ালি, মানে এটা দিয়ে কনফার্ম করি যে কোনো মানে এফএনএসি অথবা হিস্টোপ্যাথোলজি স্যাম্পলে কঙ্গো রেড স্টেন দিলে এটা অ্যাপেল গ্রিড বাইরেফ্রিনজেন্স দেখায়। এর পাশাপাশি আমরা পাই হচ্ছে ক্যালসিটোনিন লেভেলস এলিভেটেড। আমরা জানি যে যখন পেশেন্টের ক্যালসিটোনিন লেভেল মানে সেরাম মানে এই যে ক্যালসিটোনিন আমাদের অ্যাকচুয়ালি কি করে, ইট ইজ দ্য অনলি হরমোন দ্যাট টোনস ডাউন ক্যালসিয়াম। আমি মনে রাখি এভাবে, টোনিন টোনস ডাউন ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম লেভেল, সেরাম ক্যালসিয়াম লেভেল বাড়ানোতে অবদান আছে প্যারাথরমোনের, বাড়ানোতে অবদান আছে ভিটামিন ডি, বাট আমাদের only hormone that reduces the serum calcium concentration is the calcitonin. Okay, calcitonin tones down calcium. সো যখন আমাদের ক্যালসিয়ামটা মানে যখন ক্যালসিটোনিন কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তখন আমার এই মানে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কমবে, তার কারণে সেটা কম্পেনসেট করার জন্য প্যারাথরমোন লেভেলস বাড়বে। তখন পেশেন্টের এই যে আপনার পারসিস্টেন্ট ডায়রিয়া, ইন্টারমিটেন্ট ফেশিয়াল ফ্লাশিং, এই ফিচার গুলো আমরা পাবো ইউজুয়ালি। ঠিক আছে, এখন সবকিছু পয়েন্ট করে আমাদের মেডুলারি থাইরয়েড কার্সিনোমার দিকে। এখানে তাহলে ফ্যামিলিয়াল কম্পোনেন্টটা কি থেকে আসতেছে? সবসময় মনে রাখবেন মেডুলারি থাইরয়েড কার্সিনোমা, ঠিক আছে, মেডুলারি থাইরয়েড কার্সিনোমা, এমটিসি সংক্ষেপে, ইট ইজ এ কম্পোনেন্ট অফ মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া মেন 2A and 2B। মেন 2A 2B এর একটা কম্পোনেন্ট। যদি আমরা দেখি মাঝখানে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করবে, এভাবে যদি প্রেজেন্টেশনটা আসে, অনেক সময় আমাদের এমআরসিএস এ এটাও আসবে যে এমটিসি নিয়ে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা নিয়ে আপনার কাছে পেশেন্ট আসছে, আপনি মেন 2A বা 2B সাসপেক্ট করতেছেন, পেশেন্টের এর সাথে অ্যাসোসিয়েটেড একটা ফিচার আছে, অনলি ওয়ান, দ্যাট ইজ হাইপোটেনশন অথবা পস্টিউরাল ড্রপ। হাইপোটেনশন অথবা পস্টিউরাল ড্রপ, ঠিক আছে, সরি কি বলতেছি, মাই ব্যাড। হাইপারটেনশন, পেশেন্টের হাইপারটেনশন আছে, মাই ব্যাড। সেকেন্ড, সেক্ষেত্রে আপনার সবার আগে সন্দেহ করতে হবে দ্যাট ইজ ফিওক্রোমোসাইটোমা। সবার আগে সন্দেহ করতে হবে দ্যাট ইজ ফিওক্রোমোসাইটোমা। আপনার প্রথম কাজ হবে যখনই আপনি হাইপারটেনশন পাবেন অ্যাসোসিয়েটেড এমটিসি উইথ হাইপারটেনশন, আপনার প্রথম কাজ হবে ফিওক্রোমোসাইটোমা এক্সক্লুড করা। দ্যাট ইজ আমরা ইউরিনারি ভিএমএ করব, ভ্যানিলাইল মেন্ডেলিক অ্যাসিড করে আমরা ফিওক্রোমোসাইটোমা এক্সক্লুড করার ট্রাই করব। মাইন্ড ইট, এটা অনেকবার এমআরসিএস আসছে, এখান থেকে রেলেভেন্ট আছে তাই আমি বলে দিলাম আর কি। ওকে,
সো হোয়াই নট অ্যানাপ্লাস্টিক? অ্যানাপ্লাস্টিক ইউজুয়ালি হয় হচ্ছে এলডারলি ফিমেলের ক্ষেত্রে। আমরা দেখি এটা লোকালি অনেক বেশি অ্যাগ্রেসিভ অ্যান্ড ইনভেসিভ, অ্যান্ড এটা চারিদিকের সারাউন্ডিং টিস্যুকে একবারে জড়ায় ধরে ফেলে। এই জন্য এই সোয়েলিংটা অনেক সময় ডাজ নট মুভ উইথ ডেগ্লুটেশন হয়, ডাজ নট মুভ উইথ ডেগ্লুটেশন। যে আমার যেহেতু আশপাশের সারাউন্ডিং এর সাথে যেহেতু অনেক বেশি অ্যাডিশন হয়ে থাকে, এটা ডেগ্লুটেশনের সাথে মুভমেন্ট হয় না, লিগামেন্টটা পেরিয়ে এটা সবকিছুকে ধরে ফেলে আর কি। নেক্সট, হোয়াই নট ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা? ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা ইউজুয়ালি এটা ওয়েল এনক্যাপসুলেটেড থাকে, যদি ম্যাক্রোস্কোপিক্যালি। মাইক্রোস্কোপিক্যালি এটা মানে ইনভেডস দ্য ক্যাপসুল অবশ্যই। ক্যাপসুলের ইনভেশন এটা ম্যালিগন্যান্সির একটা ফিচার। যদি ইনভেশন না থাকে তাহলে ফলিকুলার অ্যাডেনোমা, যদি ইনভেসিভনেস থাকে তাহলে এটা ফলিকুলার কার্সিনোমা। এই জন্য আমরা মাইক্রোস্কোপিক্যালি এটা দেখি যে এটা ইনভেড করে ক্যাপসুলকে, কিন্তু ম্যাক্রোস্কোপিক্যালি এটা ওয়েল এনক্যাপসুলেটেড। এটা ইউজুয়ালি দেখা যায় যে হেমাটোজেনাস মেটাস্টেসিস হয়। ক্লাসিক্যালি আপনাদের এমআরসিএস এর মাঝে মধ্যে আসছে, সেটা হচ্ছে যে স্কালে একটা লিশন পাওয়া গেছে। স্কালে হয়তো এরকম হঠাৎ করে স্কালে পেশেন্টের পেইন হওয়া শুরু হয়েছে, অথবা স্কালে পেশেন্টের এরকম আহ, এই মানে ডিপ্রেসড কোনো ফ্র্যাকচার হয়েছে, অথবা পেশেন্টের অন্য কোনো জায়গায় লাইক হিপে, লাইক হচ্ছে পেশেন্টের রেডিয়াস আলনা, মানে হিউমারাস, যে কোনো একটা জায়গায় সাডেন প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়েছে। সেক্ষেত্রে আমরা সবার আগে সাসপেক্ট করবো হচ্ছে ফলিকুলারকে, যেহেতু এটা হেমাটোজেনাস স্প্রেড হয়। নাও হোয়াই নট মেটাস্ট্যাটিক থাইরয়েড কার্সিনোমা? বিকজ মেটাস্ট্যাটিক এর ক্ষেত্রে আমরা মানে এই যে ওয়েট লসটা মোর প্রমিনেন্ট, কনস্টিটিউশনাল ফিচারটা বেশি থাকবে, অন্য কোনো একটা প্রাইমারি সাইটের কিছু ফিচার আমরা পাবো। মেটাস্ট্যাটিক ক্যান্সারে কখনোই আপনার ক্যালসিটোনিন লেভেল অথবা অ্যামালয়েড স্ট্রোমা পাওয়া যাওয়ার কোনো সম্ভাবনা নাই। প্যাপিলারি কেন না? ওই যে আমি বললাম যে এখানে আমার মানে যেহেতু লিম্ফোজেনাস মেটাস্টেসিস হচ্ছে না, প্লাস আমরা অলরেডি পেয়ে গেছি যে অ্যামালয়েড স্ট্রোমা, তার সাথে হচ্ছে রেইজড সেরাম ক্যালসিটোনিন লেভেল, এটা চোখ বন্ধ করে আপনি মেডুলারি থাইরয়েড কার্সিনোমা দাগাবেন। থ্যাংক ইউ। এখানে এক্সপ্লেন করা আছে অনেক কিছু, এগুলো পরবর্তীতে পড়ে নেবেন। আমরা মুভ অন করি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। A 30-year-old man with a long history of heavy alcohol consumption presents to the emergency department with sudden onset of severe epigastric pain. এখানে ভালো করে দেখেন যে লং হিস্ট্রি অফ হেভি অ্যালকোহল কনজাম্পশন মানে পেশেন্ট হেভি অ্যালকোহলিক পেশেন্ট আমাদের সাডেন সিভিয়ার অনসেট এপিগ্যাস্ট্রিক পেইন নিয়ে প্রেজেন্ট করছে। এখন আপনারা জানেন যে অ্যালকোহলিজম বোথ মানে গলস্টোনের জন্য একটা কজ, আবার প্যানক্রিয়াটাইটিস এর জন্য একটা কজ। তো আমরা দেখি এই দুটার ভিতর কোনটা হতে পারে। রেডিয়েটিং টু দ্য ব্যাক, প্যানক্রিয়াটাইটিস এর দিকে যাচ্ছে, অ্যাসোসিয়েটেড উইথ পারসিস্টেন্ট ভমিটিং। ওকে, serum amylase is markedly elevated, CT imaging confirms severe acute pancreatitis। আপনার বলেই দিছে। অনেক সময় এরকম হয় যে আমি স্টেমটা ক্রিয়েট করছি একটু সহজভাবে, যে সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস সিটি বলে দিচ্ছে। অনেক সময় স্টেমে আরো অনেক ফিচার দেওয়া থাকবে, কিন্তু আপনার আউটরাইট বলা থাকবে না যে এটা সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস বা অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। তখন আপনাকে বুঝে নিতে হবে যে অ্যালকোহল কনজাম্পশন আছে, এপিগ্যাস্ট্রিক পেইন, তার সাথে রেডিয়েটেড টু দ্য ব্যাক, সেরাম অ্যামাইলেজ এলিভেটেড। চোখ বন্ধ করে এটা প্যানক্রিয়াটাইটিস ছাড়া অন্য কিছু দাগালে আপনি মিস্টেক করবেন। He is admitted to the intensive care unit for supportive management. That is good. আমরা যদিও এখানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে মানে অ্যাডমিশনের আগে আমরা কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করি, র্যানসন ক্রাইটেরিয়া ফিল আপ করি, যে সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস হলে কোন দিকে যাবে, আর মানে একটু মাইল্ড টু মডারেট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলে সে এইচডিইউ তে থাকলেই হবে, হাই ডিপেন্ডেন্সি ইউনিটে। এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করি অনেক সময় পেশেন্ট, সেটা অত ক্লারিফাই করা নাই। রয়্যাল কলেজে সেটা করতে পারে, আমি আগে থেকে বলে রাখছি। 48 hours later, he becomes increasingly irritable, complaints of tingling in his fingers and around his mouth. Examination reveals carpopedal spasms. What is the most likely underlying metabolic abnormality? এখন আপনি ভালো করে দেখেন যে আপনার এখানে বলেই দিছে 48 ঘন্টা পর পেশেন্টের, ইউজুয়ালি এইটা একটা ক্লু যে আপনার আমরা বলি যে এটা একটু পরে বলতেছি যে বুঝতেই পারতেছেন এখানে পেশেন্ট ইরিটেবল হয়েছে, পেশেন্টের টিংলিং সেন্সেশন ইন দ্য ফিঙ্গার্স অ্যারাউন্ড হিজ মাউথ, অর্থাৎ আপনার পেরি ওরাল অ্যান্ড পেরিফেরাল প্যারাস্থিসিয়া, তার সাথে পেশেন্টের কার্পোপিডাল স্পাজমস। এই তিনটা মানে এই প্যারাস্থিসিয়া, ঠিক আছে, প্যারাস্থিসিয়া মানে অল্টার সেন্সেশন ইন দ্য, এটা দুই ভাবে হতে পারে, পেরি ওরাল
মানে ঠোঁটের চারপাশে হতে পারে, আর পেরিফেরাল অর্থাৎ হাতে পায়ে হতে পারে। এর পাশাপাশি কার্পোপেডাল স্পাজমস, এর পাশাপাশি যদি আমরা ভস্টেক্স সাইন পাই, তার সাথে ট্রশাস সাইন পাই, তার সাথে সিভিয়ার কেসে যদি আমরা সিজার্স পাই, এগুলা সবগুলো হচ্ছে টেল টেল সাইন, একদম হলমার্ক ফিচার্স অফ হাইপোক্যালসিমিক টিটানি বা হাইপোক্যালসিমিয়া। এটা আনডাউটেডলি হাইপোক্যালসিমিয়া। মাঝে মধ্যে আপনার এগুলো ফিচার দেওয়া থাকবে না, আপনাকে ডাইরেক্ট বলবে, মানে এই অপশন গুলোর ভিতর যদি এরকম চায় যে কোনটা হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি, কোনো ফিচার দেওয়া নেই, কিছু নেই, ডাইরেক্ট বলছে সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস আছে, কোনটা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, স্টিল অ্যান্সার হবে হাইপোক্যালসিমিয়া। বাট ওয়াই? আপনার সবসময় মনে রাখবেন, অনেকের কনফিউশন হয় যে এটা হাইপো না হাইপার, হাইপো না হাইপার, কোন ক্যালসিমিয়া। সবসময় মনে রাখবেন, হাইপার calcemia is a cause of acute pancreatitis, but hypocalcemia is a complication of acute pancreatitis. ঠিক আছে, এটা আপনার, এটা রেফারেন্স হচ্ছে ডেভিডসনের বক্স নাম্বার, মানে 23.81। এই বক্স থেকে ডাইরেক্ট এই কোশ্চেনের আমরা অ্যান্সার পাইছি যে মানে অ্যাকিউট প্যানক্রিয়াটিস এর কমপ্লিকেশন হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া, হাইপোক্যালসিমিয়া। ওকে, হাইপোক্যালসিমিয়া ইজ এ কমপ্লিকেশন বা hypocalcemia is a মানে resultant of acute pancreatitis, but hypercalcemia causes acute pancreatitis। মানে hypercalcemia ডাইরেক্ট প্যানক্রিয়াটিস করে, আর প্যানক্রিয়াটিস হওয়ার পর hypocalcemia হয়। ওকে, ঠিক আছে, এগুলা ফিচার দেখে আমরা ডাইরেক্ট এটা ডায়াগনোসিস করতে পারি। এখন হাইপারন্যাট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া আর হাইপোন্যাট্রিমিয়া, এগুলো ইউজুয়ালি প্যানক্রিয়াটাইটিস এর সাথে সেরকম রিলেটেড না। কিছুখানি রিলেশন হাইপোন্যাট্রিমিয়ার আছে, বিকজ ওখানে পেরিফেরাল, আমরা বলি যে থার্ড স্পেস ফ্লুইড লস হয়, সেটার কারণে ওভারঅল ফ্লুইডও যায়, আমাদের সল্টও যায়, তো সেটার কারণে ওভারঅল হাইপোক্যালসিমিয়া হয়। বাট মানে কনসেন্ট্রেশন তো সেম থাকে, সোডিয়ামের কনসেন্ট্রেশন যখন সেম থাকতেছে, তখন আপনি হাইপোনাইট্রিমিয়া সেরকম কোনো ফিচার আমরা পাবো না, বরং হাইপোভলিমিয়ার ফিচার গুলো পাবো প্রিডমিনেন্টলি, লাইক শক, পেশেন্ট শকে যায়। এই জন্য এই তিনটা খুব বেশি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর সাথে সেরকম রিলেটেড কোনো কমপ্লিকেশন না। দুইটা হতে পারে, হাইপারক্যালসিমিয়া এন্ড হাইপোক্যালসিমিয়া, এটা দিয়ে কনফিউশন হয়, তাই একটা বললাম, একটা কজ একটা ইফেক্ট। ওকে, নাও আমরা আমাদের নেক্সট কোশ্চেনে মুভ অন করি। That is, a 35-year-old man is admitted to the intensive care unit following emergency laparotomy for a perforated appendix with fecal peritonitis. পেশেন্টের ইমার্জেন্সি ল্যাপারোটমি হয়েছে, পারফোরেটেড অ্যাপেন্ডিক্স ছিল, তার সাথে ফিকাল পেরিটোনাইটিস ছিল। এরপর পেশেন্ট আইসিইউতে অ্যাডমিট করা হয়েছে। অন পোস্ট অপারেটিভ ডে 2 সেকেন্ড পিওডিতে পেশেন্ট বিকামস increasingly unwell with a temperature of 39.5 degrees Celsius, মানে পেশেন্টের টেম্পারেচার রেইজড, পেশেন্টের ব্লাড প্রেশার 82/50 মিলিমিটার মার্কারি, ট্যাকিকার্ডিয়া আছে, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া, রিডিউসড ইউরিন আউটপুট আছে। এগুলো সব মিলে আমরা বলতে পারি পেশেন্টের হি ইজ ড্রাউজি অ্যান্ড ট্যাকিপনিক বাট অ্যাপিয়ার্স টু বি টায়ারিং, মানে হাঁপিয়ে যাচ্ছে। এক কথায় আমরা সন্দেহ করব, যেহেতু পেশেন্টের ফিকাল স্পিলেজ ছিল, পেশেন্টের বার্স্ট অ্যাপেন্ডিক্স হয়ে ফিকাল স্পিলেজ হয়েছে, তো এখানে পেশেন্টের পরবর্তীতে পোস্ট অপারেটিভলি ডে 2 তে পেশেন্ট সেপটিক শকে যাচ্ছে। এখানে যেহেতু সোর্স অফ ইনফেকশন আমরা ধরছি, তার সাথে পেশেন্টের সার্স এর সকল ক্রাইটেরিয়া মোটামুটি মিলে যাচ্ছে। হাইপার থার্মিয়া আছে, তারপর পেশেন্টের বিপি <90 আছে, তারপর পেশেন্টের ট্যাকিকার্ডিয়া আছে, পেশেন্টের রিডিউসড ইউরিন আউটপুটও আছে, সবগুলো শকের ফিচার, সার্সের ফিচার উইথ আ ডকুমেন্টেড ইনফেকশন ফ্রম ফিকাল পেরিটোনাইটিস। সেক্ষেত্রে পেশেন্টের আনডাউটেডলি পেশেন্টের সেপসিস, সেপটিক শক, সেপসিস উইথ সেপটিক শকে যাচ্ছে। এখন পেশেন্টের এবিজিতে 60% অক্সিজেন আছে, অর্থাৎ পেশেন্টের SaO2 বা SpO2 বা SaO2 60% সাপ্লিমেন্ট, মানে 60% অক্সিজেনের পেশেন্টের যখন আমরা এবিজি রিপোর্ট করছি, এবিজি তে আমরা পাইছি পেশেন্টের পিএইচ 7.25, পেশেন্টের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 7.2, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 7.5 এন্ড বাইকার্বনেট লেভেল 17। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনার এমআরসিএস এ বিশাল বিশাল বায়োকেমিক্যাল অ্যানালাইসিস থাকে, বিশাল বিশাল অ্যাসিড বেস ডিসঅর্ডার মাঝে মধ্যে ডায়াগনোস করতে দেয় আপনাদের, কিন্তু
সব সময় কিন্তু নর্মাল ভ্যালু দেওয়া হয় না, মাইন্ড ইট। নর্মাল ভ্যালু আমরা অনেক সময় দেখছি যে অনেক ক্যান্ডিডেট এসে বিভিন্ন গ্রুপ চ্যাটে বলতেছেন যে নর্মাল ভ্যালু তো দেওয়া ছিল না, এই জন্য একটু ডিফিকাল্টি ফেস করছি। অনেক সময় এরকম হয়, নর্মাল ভ্যালু দেওয়া থাকে না। সো নেক্সট ডে আমি যখন এক্সপ্লেন করছি, আমি এগুলার যে আমি যেগুলো বিভিন্ন বই ঘেটে নর্মাল ভ্যালু গুলো পেয়েছি, সেগুলা মোটামুটি স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যালু ফর রয়্যাল কলেজ, সেটা আমি আপনাদের কাছে রিপ্রেজেন্ট করছি, সেটা পরবর্তীতে আপনারা মুখস্থ করবেন। এখন এগুলোর ভিত্তিতে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ সাচ ফাইন্ডিংস, এখন এই যে ফাইন্ডিং গুলো পেলাম আমরা এবিজি তে, এবিজির ফাইন্ডিং গুলোর কজ কি? কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস, কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস, মিক্সড মেটাবলিক অ্যান্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস, আনকম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড আনকমপ্লিকেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। এই যে এত ডিফিকাল্ট জিনিসগুলো, অনেক সময় অনেকেই কিন্তু এবিজি ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে অনেক সমস্যা বা ডিফিকাল্টি ফেস করেন। এগুলো মানে আপনাকে আমি কয়েকটা সহজ স্টেপে আজকে এবিজি অ্যানালাইসিসটা শেখাই দিচ্ছি, ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে আপনার কখনো ভুল হবে না। স্টেপ ওয়ান, হোয়াট ইজ দ্য পিএইচ? আমাদের স্টেপ ওয়ানে আমরা সব সময় দেখবো হোয়াট ইজ দ্য পিএইচ। পেশেন্টের মানে পিএইচ কি? পেশেন্টের পিএইচ হচ্ছে 7.25, 7.35 থেকে 7.45 থাকার কথা। পেশেন্টের পিএইচ কম মানে পেশেন্টের আনডাউটেডলি, আপনার কিছু হোক না হোক, যত অ্যালকালোসিস লেখা অপশন থাকবে সব বাদ দিবেন এরকম হলে। ওকে, আপনার একটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট পেলেন, এখানে যদি অ্যালকালোসিস নাই তা আমি এখন কি বিপদে পড়বো? আমরা স্টেপ টু তে যাব। স্টেপ টু তে আমরা দুইটা জিনিস এভালুয়েশন করব। কোন দুইটা জিনিস? আমরা দুইটা জিনিস এভালুয়েশন করব, মাইন্ডেড। যখন আমরা দেখব পেশেন্টের এরকম যে অ্যাসিডোসিস হোক অ্যালকালোসিস হোক, আমরা পেশেন্টের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড বাইকার্বনেট লেভেল, এই দুইটা দেখবো। এই দুইটার ভিতর কোন জিনিসটা আপনার অ্যাসিডোসিস এর সাথে যাচ্ছে সেটাকে আমরা ইভালুয়েট করব। যদি দুইটাই চলে যায় তাহলে মিক্সড। দুইটাই চলে যায় মিক্সড মানে আমার হচ্ছে ইউজুয়ালি কোন মানে আমার বাইকার্বনেট লেভেল যখন বেড়ে যায় তখন তার মানে পেশেন্টের ইউজুয়ালি অ্যালকালোসিসের দিকে যাচ্ছে। বাইকার্বনেট যখন কমে যায় দ্যাট মিনস এটা মেটাবলিক অ্যাসিডোসিসের দিকে যাচ্ছে। সো আমরা স্বাভাবিকভাবে যদি আমরা বাইকার্বনেট লো পাই তাহলে আমরা বলবো এটা মেটাবলিক অ্যাসিডোসিসের দিকে যাচ্ছে, তারপরে কম্পেনসেশন হচ্ছে কিনা সেটা পরের কথা। যদি আমরা অন দ্য আদার হ্যান্ড আমরা যখন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যখন বেশি পাই তখন আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিসের দিকে যাই, যখন আমরা কম পাই তখন আমরা রেসপিরেটরি অ্যালকালোসিসের দিকে যাই। এটা তো আপনার ক্লিয়ার হলো। তাহলে আমার আইদার বাইকার্বনেট কমতে হবে অথবা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়তে হবে। যদি দেখি যে দুইটা একই সাথে সাইমালটেনিয়াসলি প্রেজেন্ট আছে, যে পেশেন্টের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডও বেশি আবার পেশেন্টের বাইকার্বনেট লেভেলও কম, তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দেবো যে দিস ইজ এ মিক্সড মেটাবলিক অ্যালকালোসিস, মিক্সড মেটাবলিক অ্যান্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস। কি বলতেছি, অ্যালকালোসিস তো হবে না, মিক্সড মেটাবলিক অ্যান্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস। আমরা চোখ বন্ধ করে বলে দেবো যদি দুইটাই পাই। কিন্তু যখন যে কোনো একটা পাবো তখন আমরা অন্যটার দিকে দেখবো যে সেটা বাড়া শুরু হয়েছে কিনা, মানে সেটার অ্যান্টি রিয়াকশন শুরু হয়েছে কিনা। মানে আমরা জোকিংলি এভাবে মুখস্থ করে মনে রাখতাম যে একটা যদি মেটাবলিক অ্যাসিডোসিস পাই তার কম্পেনসেশন হিসাবে আমরা রেসপিরেটরি অ্যালকালোসিস পাবো, আবার যদি রেসপিরেটরি অ্যাসিডোসিস পাই তার কম্পেনসেশন হিসাবে আমরা মেটাবলিক অ্যালকালোসিস পাবো। মানে একটা কমলে আরেকটা বাড়বে, আরেকটা মানে একটা কমলে আরেকটাকেও বাড়াবে, আরেকটা মানে কমলে সে অন্যটাকেও কমায় দেবে। এটাই হচ্ছে কম্পেনসেশনের মেইন মটো। তো এইখানে ইন দ্য স্টেম আমরা কি পাইছি? আমরা দেখি মানে পিএইচ পাইছি কম, মানে এটা অ্যাসিডোসিস। পেশেন্টের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড পেয়েছি আমরা বেশি, পেশেন্টের বাইকার্বনেট কনসেন্ট্রেশন আমরা পেয়েছি কম। অর্থাৎ এই দুইটা একই সাথে সাইমালটেনিয়াসলি এক্সিস্ট করছে, মানে এটা চোখ বন্ধ করে মিক্সড মেটাবলিক অ্যান্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে, দুইটা একই সাথে পাচ্ছি আমরা, দুইটার ফিচারই পাচ্ছি। এখন এটা কেন হয়েছে সেটা পরের কথা। আমরা সেপটিক শকের আর্লি স্টেজেসে ইউজুয়ালি মেটাবলিক অ্যাসিডোসিস পাই, মাইন্ডেড। তার কারণে যখন আমরা দেখি যে এরকম অক্সিজেন ডিপ্রাইভেশন থাকতে 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 পেশেন্টের CO2 রিটেনশন হতেই আছে, পেশেন্টের হচ্ছে এনাফ মানে ভেন্টিলেশন হচ্ছে না। আর যখন যখন ভেন্টিলেশন সাপ্রেসড হয়ে যায়
তখন পেশেন্টের এদিকে দেখি যে CO2 এক্সেস হতে আছে, তখন CO2 কনসেন্ট্রেশন, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যে মিক্সড একটা সিনারিও ক্রিয়েট করে। কিন্তু এটা লেট সেপটিক শক, তাহলে যদি ডায়াগনোসিস চাইতো, ইট ইজ এ লেট স্টেজ অফ সেপটিক শক, এটা আর্লি স্টেজেস না। এখন মানে আপনার টিপিক্যাল সিনারিও মিক্সড না থেকে কম্পেনসেশন আনকম্পেনসেশন এটা আসতে পারে। এই জন্য আমি বলে দিই যে আমরা স্টেপ 2 হচ্ছে আমরা যদি এক্সপেক্ট করব, সাপোজ আমাদের এখানে যদি মেটাবলিক অ্যাসিডোসিসের একটা টিপিক্যাল সিনারিও, আমি যদি বলি মেটাবলিক অ্যাসিডোসিসের একটা টিপিক্যাল সিনারিও আমি সাজাইতে চাই, আমি পাবো পিএইচ কম স্টেপ 1-এ, আমি সেকেন্ড স্টেপে পাবো বাইকার্বনেট কনসেন্ট্রেশন কম, থার্ড স্টেপে আমি যদি বলতে চাই যে এটা আনকম্পেনসেটেড, তখন আমি দেখব পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড নর্মাল আছে। যদি নর্মাল থাকে সেক্ষেত্রে আমরা বলবো এখনো কম্পেনসেশনে শুরু হয়নি, এখন কম্পেনসেশন মেকানিজম এখনো শুরু হয়নি। যদি আমরা দেখি যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডও কমা শুরু করছে, ঠিক আছে, মানে হচ্ছে হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে সে কার্বন ডাইঅক্সাইড গুলোকে বডি থেকে বের করে দিচ্ছে, তখন আমরা বুঝবো যে কম্পেনসেশন হ্যাজ স্টার্টেড। বাট যেহেতু পিএইচ এখনো কম, তাহলে এটা এখনো ফুললি কম্পেনসেটেড না, মানে দ্যাট ইজ পার্শিয়ালি কম্পেনসেটেড। যদি এটা কম পাই অথচ পিএইচ আমরা কম পাচ্ছি, পিএইচ কম, PCO2 কম, ইন রেসপন্স টু বাইকার্বনেট কম, বাইকার্বনেট কম, এটার রেসপন্সে যখন আমরা পিএইচও কম পাচ্ছি, PCO2 কম পাচ্ছি, দ্যাট ইজ পার্শিয়ালি কম্পেনসেটেড। যখন আমরা দেখবো একটা সিনারিও যেখানে বাইকার্বনেট কনসেন্ট্রেশনও কম, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডও কম, বাট পিএইচ নর্মাল বা লো নর্মাল, নর্মাল বা লো নর্মাল, তখন আমরা বলবো দ্যাট ইজ কম্পেনসেটেড, মানে কম্পেনসেশন শুরু হয়েছে এন্ড কম্পেনসেট করে ফেলছে, দ্যাট ইজ কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। গট ইট? এখন এটা যদি না বুঝেন, তাহলে আপনার যদি রেকর্ডিং থাকে আপনার বারবার শুনে হলেও এটা বোঝার ট্রাই করেন, কারণ এই কম্পেনসেশন, পার্শিয়াল কম্পেনসেশন, আনকম্পেনসেশন অ্যান্ড ফুললি কম্পেনসেটেড, এই জিনিসগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। তারপর যখন আমরা মেটাবলিক অ্যাসিডোসিস পাই, আমরা মাঝে মধ্যে অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেশন করতে চাই, সেটা অ্যানাদার স্টোরি। আমরা মানে ইউজুয়ালি আমি যতগুলো MRCS এর কোশ্চেন অ্যানালাইসিস করছি, আপনার এই পর্যন্ত এই স্টেপ 4 এবিজির জন্য ইম্পর্টেন্ট, আপনার নিজের জন্য জানার ইম্পর্টেন্ট, বাট এখান থেকে এই পর্যন্ত খুবই কম, একটা বা দুইটা প্রশ্ন পাইছি, এখান থেকে আপনার প্রশ্ন এত ডিপ পর্যন্ত যাবেই না, আপনার স্টেপ 1 2 3-তে আপনাকে মেরে দেবে লিটারালি। সো ভালো করে শেখেন এটুকু, আমি মুছে দিচ্ছি এটুকু। এন্ড এখানে যে নর্মাল ভ্যালু গুলো দেওয়া আছে এগুলো একদম মুখস্থ রাখবেন। আমার আপনাদের প্রতি একটু আর্নেস্ট অ্যাডভাইস, সেটা হচ্ছে এই নর্মাল ভ্যালু গুলো সবসময় মনে রাখবেন। এন্ড এই যে কনভার্সন ফ্যাক্টর, যে কিলো প্যাসকেল এবং মিলিমিটার মার্কারির ভিতর আপনাদেরকে কনফিউজ করবে, অনেক সময় কিলো প্যাসকেল দিয়ে আপনাদের প্রেসার গুলো ডাইরেক্ট কিলো প্যাসকেলে আসবে, সেগুলো আপনাকে দুইটা ভ্যালুই মুখস্থ করতে হবে and কিভাবে কনভার্সন করে সেই জিনিসটা জানা ভালো। ওখানে যেহেতু আপনার ক্যালকুলেটর অ্যাক্সেস পাবেন ল্যাপটপ কম্পিউটারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকের সেশনের জন্য। আমি আপনাদের সাথে ছিলাম ডক্টর মোহাম্মদ মুতাসিম রহমান মাহির। আপনাদের যদি স্টিল কোনো জিজ্ঞাসা থাকে and বোঝার সমস্যা, আপনারা ডাইরেক্টলি আমাদের সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করবেন, তারা আমাদেরকে ডাইরেক্টলি জানাবে, আমরা আপনাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করার ট্রাই করব, অথবা গ্রুপে আপনারা যে কোনো সমস্যার মেসেজ দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের জন্য বেস্ট অফ লাক অ্যান্ড উইশ ইউ দ্য ভেরি বেস্ট। ইনশাল্লাহ আপনারা সবাই MRCS পার্টে লিস্ট পাস করে যাবেন। থ্যাংক ইউ।